হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। অ্যাজ ইউজুয়াল আজকের আমরা একটা কেমিস্ট্রি ক্লাস নিয়ে চলে আসছি এবং তোমাদের সাথে আছি আমি শেখ মোহাম্মদ আরমান। আজকের ক্লাসটা হচ্ছে ইন্টারেস্টিং কারণ আজকে আমরা একটা এক্সটেন্ডেড প্রবলেম সলভিং ক্লাস করতে যাচ্ছি, অর্থাৎ পুরো একটা ক্লাস যেটা ইজ ওনলি সোলি বেসড অন প্রবলেম সলভিং। অর্থাৎ আমরা যে গুণগত রসায়ন আমাদের শর্ট সিলেবাসের যে প্রথম পত্র আছে তার অলমোস্ট অর্ধেক আমরা শেষ করে ফেলছি এবং সে অর্ধেক শেষ করার মধ্যে একটাই চ্যাপ্টার আছে আসলে সেটা হচ্ছে গুণগত রসায়ন। এই অধ্যায়টা আমরা যেহেতু শেষ করে ফেলছি তাই এই অধ্যায়ের উপরে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব যেগুলো আমরা ক্লাসে আলোচনা করার সুযোগ পাই না ডিউ টু কারণ ক্লাসে আমরা থিওরিও পড়ি, সাথে আমরা রিলেভেন্ট প্রবলেমও সলভ করি। এই জন্য নতুন থিওরি শিখে প্রবলেমের অ্যাপ্লাই করা এটা আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যেত। সেই কারণে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আসছি। এই প্রবলেম সলভিং ক্লাসের মধ্যে আমরা হচ্ছে সহজ থেকে শুরু করে মিডিয়াম তারপরে হার্ড লেভেলের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে সলভ করা যায়, কতগুলো অ্যাপ্রোচে সলভ করা যায় বা কতগুলো স্ট্র্যাটেজিতে সলভ করা যায় সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো আমরা দেরি না করে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। সো আমরা হচ্ছে তোমরা একটু জানাই দাও যে কে কে আসো আমাদের সাথে। ওকে ওকে সো ওয়ালাইকুম আসসালাম ফেরদৌসি। আচ্ছা, একে অপরকে তাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে তোমরা মেনশন দিতেছো, খুবই ভালো খুবই ভালো। তুষার হ্যালো হ্যালো, অপূর্ব আবারও হ্যালো। ওকে এবার ক্লিয়ার না সঞ্জয়? ওকে ভেরি গুড। আচ্ছা ধ্রুব ওয়ালাইকুম আসসালাম, নোভা ওকে ক্লিয়ার ভেরি গুড। আচ্ছা এই পোলাপান শ্যাম্পুরেট দিতেছস কেন তোরা? ওকে ইলমা ওয়ালাইকুম আসসালাম, ওকে প্রেজেন্ট পাস্ট ফিউচার সবই আছে দেখা যায়, ওকে ভেরি গুড। আচ্ছা সো ওকে সো আমরা দেরি না করি, আমরা হচ্ছে মোটামুটি এঙ্গেজমেন্টে চলে আসছি আমাদের সাথে। যেহেতু যে এতবার গ্যাঞ্জাম হওয়ার পরেও হচ্ছে আমাদের সাথে হচ্ছে অনেকজন মানুষ চলে আসছো তোমরা, সো আমরা খুবই গ্রেটফুল এটার জন্য তোমাদের কাছে। ওকে গ্রেট, সো আমরা এখন শুরু করতে পারি। ওকে সো আমরা হচ্ছে আমাদের প্রবলেম সলভ গুলো শুরু করি। আমরা হচ্ছে খুবই ইজি প্রবলেম দিয়ে শুরু করব, তারপরে হচ্ছে আমরা একটু কঠিন প্রবলেমে যাব এন্ড সো অন। ওকে সো আমাদের শুরু করি, আমরা প্রবলেম 1 দিয়ে শুরু করি। প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 1 হচ্ছে n is equal to 3 স্টেটে কতটি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ আমাদের তৃতীয় শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে এটা নিয়ে হচ্ছে আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নটা আসলে বেসড অন সাম ফ্যাক্টস। প্রথম পয়েন্ট হচ্ছে এখানে আমরা আউসবাউ নীতি কাজে লাগবে, পরবর্তীতে হচ্ছে আমাদের হুন্ডের নীতি কাজে লাগবে, পরবর্তীতে পলির বর্জন নীতি কাজে লাগবে, কিন্তু ইভেন্চুয়ালি দেখবা যে সবকিছু একটা সুন্দর হিসাবের মধ্যে চলে আসতেছে। সো আমরা শুরু করি। আমরা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের যে জ্ঞানগুলো আছে সেটা দিয়ে আমরা শুরু করি। সো আমরা দুইটা অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করব। সো আমরা অ্যাপ্রোচ 1 এর দিকে আগে। অ্যাপ্রোচ 1। ওকে সো অ্যাপ্রোচ 1। সো অ্যাপ্রোচ 1 হচ্ছে একটু এক্সটেন্ডেড, অর্থাৎ যদি এই প্রশ্নটা তোমাদের রিটেন ফর্মে আসে, অর্থাৎ মনে করো গণন প্রশ্নে এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে মনে করো যে উদ্দীপকে n = 3 বা n এর বিভিন্ন n এর মানের কথা বলে দেওয়া আছে, তোমাকে পরবর্তী 3 নং অধ্যায় 3 নং প্রশ্নের মধ্যে অর্থাৎ গ অংশে তোমাকে প্রশ্ন করা হলো যে n = 3 স্টেটের মধ্যে কতটি ইলেকট্রন আছে। তার মানে গ এর অংশ যেহেতু তোমাকে একটু ডিটেইলড একটু ব্যাখ্যা করে আলোচনা করতে হবে। সো কিভাবে করা যায় চলো আমরা করে দেখি। সো আমরা এখানে শুরু করব হচ্ছে n = 3 থেকে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তরে এল এর কতগুলো মান হইতে পারে সেটা আমরা আসলে জানি যে এল এর মান যেহেতু শুরু হয় 0 এবং এটা যায় হচ্ছে n-1 পর্যন্ত এবং এখানে n এর মান 3 খেয়াল রাখবা। সুতরাং এখানে এল এর মান হবে হচ্ছে 0, 1 এবং 2। আমরা জানি যদি এল এর মান 0 হয় তাহলে এল এর মান 0 অর্থাৎ এটা হচ্ছে s অরবিটাল বোঝায়, এল এর মান যদি 1 হয় এটা p অরবিটাল বোঝায় এবং এল এর মান যদি 2 হয় এটা হচ্ছে d অরবিটাল বোঝায়। তার মানে তৃতীয় শক্তি স্তরে তিনটা অরবিটাল আছে, s, p এবং d। এখন আমরা দেখি যে এদের মধ্যে কতগুলা উপস্তর আছে, অর্থাৎ কতগুলো ডিজেনারেট স্টেট আছে। তো এটার জন্য আমাদেরকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান জানতে হয়। তো আমরা যদি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানে যাই, m এর ভ্যালু হয় হচ্ছে 0, +-1, +-2 আপ টু +-l পর্যন্ত, রাইট? অর্থাৎ আমরা 0 থেকে শুরু করে প্লাস পজিটিভ নেগেটিভ ভ্যালু নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে l ভ্যালুতে চলে যাচ্ছি। সো এখন যেহেতু এখানে l এর তিনটা মান আছে তাই আমরা আলাদাভাবে তিনটা l এর জন্য এই জিনিসগুলো করব। সো আমরা প্রথমে আসি যে l এর মান যদি 0 হয় তখন কি হবে। l এর মান যদি 0 হয় তাহলে m এর মান obviously 0, অর্থাৎ m এর একটাই মান আছে। যদি l এর মান 1 হয় তখন m এর তিনটা মান হবে, 0, +1 এবং -1, দুইটাকে আমরা একসাথে লিখলাম এবং এখানে আমরা যদি একটু চলে আসি, যদি l এর মান 2 হয় তাহলে এখানে m এর মান কত হবে বা m এর মান কত হবে, m এর মান হবে হচ্ছে 0, +-1 এবং +-2, অর্থাৎ পাঁচটি মান, 0, +1, -1, +2, -2, পাঁচটা মান।
তার মানে আমরা দেখছি যে L is equal to 0 অর্থাৎ s অরবিটালে ডিজেনারেট স্টেট হচ্ছে একটা, অর্থাৎ শুধুমাত্র s অরবিটাল একটাই ভাগে বিভক্ত। p অরবিটালে ডিজেনারেট স্টেট হচ্ছে তিনটা, px py pz। d অরবিটালে ডিজেনারেট স্টেট হচ্ছে পাঁচটা, dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। সো এখন আমরা জানি যে প্রতিটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে। সো এই ফ্যাক্টটা নিয়ে আমরা একটু চিন্তা করি। ওকে, আমরা জানি যে প্রতিটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে, প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত আইডিয়া। তাহলে এখন আমরা আসি, এখানে দেখি মোট কয়টা ইলেকট্রন হইল। সো যেহেতু আমাদের L is equal to 0 অর্থাৎ s অরবিটালে শুধুমাত্র একটাই সাবসেট আছে, তার মানে এখানে 2 into 1 অর্থাৎ একটাই অরবিটাল যেখানে দুইটা ইলেকট্রন থাকতে পারবে। এখানে মোট অরবিটাল তিনটা, 0 এর জন্য একটা, +1 এর জন্য একটা, -1 এর জন্য একটা। তার মানে এখানে মোট ইলেকট্রন হবে হচ্ছে 2 into 3। এখানে মোট ইলেকট্রন হবে হচ্ছে 2 into 5, কারণ এখানে 5টা ডিজেনারেট অরবিটাল আছে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোট ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ টোটাল নাম্বার অফ ইলেকট্রন, আমি যদি কোনো একটা কালার দিয়ে লিখি, সো টোটাল নাম্বার অফ ইলেকট্রন শুড বি ইকুয়াল টু, এখানে একটা 2 আছে, এই 2 যোগ এখানে 3 দুগুণে 6 যোগ এখানে হচ্ছে 5 দুগুণে 10, রাইট? অর্থাৎ এখানে মোট ইলেকট্রন হবে হচ্ছে 18টা। অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা। এটা হচ্ছে আমাদের আনসার। তো ভাইরা একটু কতটি বা সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? লেটস গো ফর অ্যাপ্রোচ নাম্বার 2। সো অ্যাপ্রোচ নাম্বার 2টা কি এরকম? খুবই সিম্পল, আমরা সূত্র খাটাবো। অ্যাপ্রোচ 2, আমরা জানি যে যে কোনো একটা শক্তি স্তর যদি n তম শক্তি স্তর হয়, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2n স্কয়ার পরিমাণ। সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2n স্কয়ার পরিমাণ, অর্থাৎ n তম স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হইতে পারে হচ্ছে 2n স্কয়ার। যেহেতু এখানে আমাদের তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা বলা হয়েছে, সুতরাং আমরা বলবো যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2 into 3 স্কয়ার, অর্থাৎ 18টি, রাইট? অর্থাৎ 18টি, যেটা আমাদের এক্স্যাক্টলি আগের উত্তরে আসছিল, 18টি। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে খেয়াল করো, অ্যাপ্রোচ 2 কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল, বাট এই অ্যাপ্রোচ 2টা কিন্তু আমরা এমসিকিউ তে কাজে লাগাবো। আমরা কিন্তু অ্যাপ্রোচ 2টা এই জায়গাটাতে কাজে লাগাবো না, অর্থাৎ যদি আমাদের গ অংশে প্রশ্নটা আসে তাহলে কিন্তু আমরা অ্যাপ্রোচ 2টা কাজে লাগাবো না। তার মানে আমরা এখানে দুইটা অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, রাইট? আমি একটু যদি আগের পেজে আবার ব্যাক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোচ 1 এ হচ্ছে আমরা L is equal to 3 স্টেটে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করছি। সো আমরা n এর বিভিন্ন মান দেখছি, অর্থাৎ 0, তারপরে হচ্ছে l এর মান 0, l এর মান 1 এবং l এর মান 2, এবং প্রত্যেকটার মধ্যে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করে ফেললাম। অ্যাপ্রোচ 2 তে আমরা সূত্র খাটালাম, বাট এখন আমরা একটা হোমওয়ার্ক দিব যেটা তোমরা অবশ্যই বাসায় সলভ করবা। ওকে, HW, ওকে। HW এর মধ্যে প্রথম অংশটা ক, n is equal to 1 থেকে n is equal to 3 স্টেট পর্যন্ত মোট সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? অর্থাৎ এখন কিন্তু প্রশ্ন শুধুমাত্র যে তৃতীয় স্তরে ইলেকট্রন কতগুলো আছে তা না, এখন হচ্ছে n is equal to 1 এ সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2 তে কতগুলো থাকতে পারে এবং 3 তে কতগুলো থাকতে পারে, মোট কতগুলো। এবং b, তার মানে b হচ্ছে আমাদের জেনারেলাইজ যে n is equal to 1 থেকে n equals to n পর্যন্ত, ওকে, n is equal to n স্টেট পর্যন্ত সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো হোমওয়ার্কটা একটু ভালো মতো বুঝে নাও। এই মুহূর্তে তুলতে না পারলেও ঝামেলা নেই, কারণ রেকর্ডিং তো রয়েই যাবে, তোমরা লেকচার সেটা দেখে নিতে পারবা।
কোনো সমস্যা নেই। সো তার মানে আমরা একটা প্রবলেম সলভ করলাম যেখানে আমরা একটা নির্দিষ্ট স্টেটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। এখন আমরা পরবর্তী প্রশ্নটাতে একটু অ্যাডভান্সড হইলাম, আমরা বিভিন্ন স্টেটের মধ্যে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করার চেষ্টা করলাম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রবলেম নাম্বার 1 চলে গেল। সো আমরা আশা করি হচ্ছে প্রবলেম নাম্বার 1টা খুবই ইজি ছিল, এটা খুবই সহজে আমরা সলভ করতে পারলাম, এটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা সলভ করতে পারলাম। সো সামনে বাড়ার আগে আমি একটু তোমাদের কমেন্ট বক্সে চেক করতে চাই যে তোমরা হচ্ছে জিনিসটা বুঝছো, যে তোমরা ইন্টারঅ্যাক্ট করছো, তোমরা বুঝছো যে অঙ্কটা কিভাবে আমরা করলাম। ওকে, সো তোমরা আমাকে একটু জানাই দাও যে তোমরা প্রবলেম নাম্বার 1টা বুঝছো কিনা। ওকে, আদিত্য বলতেছে ক্লিয়ার। ওকে, দেই সাহা, থ্যাংক ইউ মমি। সাদিক সাইফ আজকে ক্লাস করতেছে, গ্রেট। ওকে, থ্যাংক ইউ সাইফ। জায়েদ, বিএ সলিউশনটা হোমওয়ার্ক, এটা বাসায় বসে চিন্তা করবো। বিএ সলিউশনটা আমি বলবো না তো ভাইয়া, নওশিন জামান। ওকে, আচ্ছা গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আচ্ছা, আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। ওকে, সো প্রবলেম নাম্বার 2, এটা হচ্ছে আমাদের পারমাণবিক গঠন বেসড একটা প্রশ্ন। সো পরবর্তী প্রশ্নটাও আসলে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা প্রশ্ন। সো প্রবলেম নাম্বার 2টা কি দেখে নেওয়া যাক। ওকে, সো আজকে কিন্তু পুরো একদম মানে বোর্ডে ক্লাসে ফিল পাওয়া যাচ্ছে, কোনো কিছু আগে থেকে লেখা না, কোনো ইয়ে না, একদম ফ্রেশলি আসছি ক্লাসে, ফ্রেশলি ক্লাস না শুরু করছি। ওকে, তো জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, রাইট? আচ্ছা, সো প্রবলেম নাম্বার 2। সো প্রবলেম নাম্বার 2তে আমরা হচ্ছে একটু দেখে আসি প্রবলেম নাম্বার 2টা আসলে কি নিয়ে। প্রবলেম নাম্বার 2 হচ্ছে লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনটি 5th থেকে 2nd শেলে আসলে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2, লিথিয়াম 2+ আয়ন। সো এখানে আমি যদি চিন্তা করি, আচ্ছা ইলেকট্রন ধাপান্তরিত হচ্ছে, তার মানে বোর পরমাণু মডেল এখানে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু বোর পরমাণু মডেল মাথায় রাখতে হবে যে বোর পরমাণু মডেল হচ্ছে এক ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। ওকে, সো আমরা এখানে একটু নিচে লিখে রাখি যে বোর মডেল শুধুমাত্র 1 ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এইখানকার কাহিনী, বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এখন আমরা চেক করে দেখি যে লিথিয়াম 2+ এক ইলেকট্রন আছে কিনা। তো আমি যদি একটু ভালো মতো তাকাই ওখানে, যে লিথিয়াম 2+, লিথিয়ামের মধ্যে মোট 3টা ইলেকট্রন আছে, তার মধ্যে 2টা ইলেকট্রন চলে গিয়েছে, সুতরাং লিথিয়াম 2+ হচ্ছে 1 ইলেকট্রন সিস্টেম, তার মধ্যে 1টি ইলেকট্রন আছে। ওকে, তাহলে আমরা জানি যে এক ইলেকট্রন যে কোনো সিস্টেমের মধ্যে যদি কোনো একটা ধাপান্তর হয় বা ইলেকট্রনের এনার্জি কথা আমরা যদি চিন্তা করি, সেই ইলেকট্রনের এনার্জিকে আমরা হচ্ছে এই সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি, En = -2.18 × 10⁻⁻18 জুল পার অ্যাটম, Z²/m², যেখানে Z হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, Z হচ্ছে অ্যাটমিক নাম্বার। ওকে, আর n হচ্ছে কততম শক্তি স্তরে কত ইলেকট্রন নিয়ে আমরা চিন্তা করতেছি। সো এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো সিস্টেমের n-তম শক্তি স্তরে যদি কোনো একটা ইলেকট্রন থাকে তাহলে তার শক্তি হচ্ছে এত। সো আমরা এখানে কি করতেছি খেয়াল করে, এখানে আমরা হচ্ছে পঞ্চম শেল থেকে একটা ইলেকট্রনকে আমরা 2nd শেলে নিয়ে আসতেছি। অবশ্যই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে যাইতেছে, সো সে শক্তি ছেড়ে দিবে। তাহলে সে যেই শক্তিটা ছাড়বে সেটা করেসপন্ডিং ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য কত এটা আমাদেরকে বের করতে হবে। সো এটার জন্য আমরা হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে শুরু করব। ওকে, এই ইকুয়েশন দিয়ে আমরা শুরু করব। সো যেহেতু একটা ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে জাম্প করতেছে, তার মানে সেই ইলেকট্রনটা যে ফোটনটা ছেড়ে দিবে তার শক্তি ΔE
সমান সমান হবে হচ্ছে পঞ্চম শক্তি স্তরের শক্তি মাইনাস দ্বিতীয় শক্তি স্তরের শক্তি। ওকে, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরের শক্তি মাইনাস দ্বিতীয় শক্তি স্তরের শক্তি। এখন যদি আমরা এই সমীকরণটা একটু তাকাই, আমি এখন একটু স্কিপ করব দুইটা লাইন। খেয়াল করো, এই সমীকরণের মধ্যে আমি যদি পঞ্চম শক্তি স্তর চিন্তা করি, এই জায়গাটাতে 5 বসবে, দ্বিতীয় শক্তি স্তর চিন্তা করি, এই জায়গাটাতে একটা 2 বসবে। সো তার মানে এখানে সবকিছু সেম থাকবে, শুধুমাত্র ওই 5 আর 2 ওই জায়গাটা খালি চেঞ্জ হবে, রাইট? সো সুতরাং আমি এখানে বলতে পারবো যে ডেল্টা ই অর্থাৎ শক্তির পরিবর্তন সমান সমান হবে হচ্ছে 2.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল পার অ্যাটম, অর্থাৎ প্রতি পরমাণুতে নির্গত শক্তি সমান সমান হবে হচ্ছে z স্কয়ার ইনটু 1/2 স্কয়ার মাইনাস 1/5 স্কয়ার। খেয়াল করো, এইখানে আমি যদি শক্তির সমীকরণটা চিন্তা করি, শক্তির সমীকরণে কিন্তু আগে একটা মাইনাস ছিল, বাট আমি এখানে এই 5 আর 2 কে উল্টাই দিয়েছি। খেয়াল করো, 2 - 5 লিখছি। সো দ্যাটস ওয়াই এখানে এই মাইনাস সাইনটা অটোমেটিক্যালি ইনভার্ট হয়ে গেছে, মানে মাইনাস সাইনটা প্লাস সাইন হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই পর্যন্ত আইডিয়া। যেহেতু আমরা লিথিয়াম 2+ আয়ন নিয়ে চিন্তা করতেছি, আমরা জানি লিথিয়াম 2+ আয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তাই এখানে z এর জায়গায় 3 বসবে। সুতরাং আমরা যদি ওভারঅল চিন্তা করি, আমরা ওভারঅল এখানে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। ওভারঅল সমীকরণটা হচ্ছে ডেল্টা ই সমান সমান হচ্ছে 2.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল পার অ্যাটম ইনটু 9 স্কয়ার, সরি ইনটু 3 স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9 ইনটু 1/4 মাইনাস 1/25। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সমীকরণটা। পঞ্চম শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসবে, তখন সে এই ডেল্টা ই অর্থাৎ এত মাত্রার শক্তি ছেড়ে দিবে। এখন এই শক্তিটা কত তরঙ্গ দৈর্ঘ্যকে করেসপন্ড করে আমরা জানি, ফোটনের শক্তি সমান সমান হচ্ছে hc ডিভাইডেড বাই ল্যাম্ডা, রাইট? সো এখানে ডেল্টা ই সমান সমান হবে হচ্ছে hc ডিভাইডেড বাই ল্যাম্ডা। সো এখানে এই যে ল্যাম্ডা, এটি হচ্ছে আমরা আসলে আননোনটা, সো আমরা এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি। 2.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18, আমি আর একক এখানে লিখলাম না, ইনটু 9 ইনটু 1/4 মাইনাস 1/25। ওকে, সো এখান থেকে আমাকে এখন 1 বাই ল্যাম্ডা যদি আমি চিন্তা করি, তাহলে 1 বাই ল্যাম্ডা সমান সমান হবে হচ্ছে এই পুরাটা ডিভাইডেড বাই hc, অর্থাৎ 2.18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইনটু 9 ইনটু 1/4 মাইনাস 1/25 ডিভাইডেড বাই হচ্ছে hc, h এর মান হচ্ছে 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ইনটু c এর মান হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। ওকে, সো এখানে আমরা ল্যাম্ডা যা আসে সেই ল্যাম্ডাটা আসলে মিটারে আসবে, এখানে অ্যানসার হবে 1/মিটার। সো আমরা যদি এটাকে ন্যানোমিটারে কনভার্ট করতে চাই, আমরা খুব ইজিলি কনভার্ট করতে পারবো। সো আমি এর পরের লাইনটা তোমাদের জন্য আসলে রেখে দিচ্ছি, কারণ আমরা আসলে প্রবলেম সলভ করতে চাই বেশি ক্যালকুলেশনের দিকে আমরা এত বেশি মনোযোগ দিব না। তাহলে আমরা একবার রিভিশন দিয়ে নিই যে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করলাম। এই অঙ্কটা আমরা সলভ করলাম হচ্ছে, আমরা প্রথমে দেখলাম যে এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো সিস্টেমের যে ইলেকট্রনটা, তার n-তম শক্তি স্তরের শক্তিটা কত। যেহেতু সে পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তরে জাম্প করতেছে, তাই আমাদের নির্গত ইলেকট্রনটার শক্তি হবে হচ্ছে পঞ্চম শক্তি স্তরের শক্তি মাইনাস দ্বিতীয় শক্তি স্তরের শক্তি। সো আমরা এই দুটো শক্তি মাইনাস করে ইভেন্চুয়ালি যা আসে আমরা তা করলাম। এটা গেল হচ্ছে আমাদের লং কাট প্রসেস, যদি গ বা ঘতে আসে প্রশ্নটা। যদি এই প্রশ্নটাই, আচ্ছা এটা কিন্তু খতেও আসতে পারে, ওকে? সো এটা কিন্তু খেয়াল রাখবেন, আমি শুধুমাত্র গ আর ঘ কেন বলছি। এখন আমরা আরেকটা নতুন অ্যাপ্রোচ আছে, শর্টকাট একটা অ্যাপ্রোচ আছে। ওকে, সো শর্টকাট অ্যাপ্রোচটা কি হতে পারে? শর্টকাট অ্যাপ্রোচটা হইতেছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী পড়ার সময় আমরা যে সূত্রটা পড়ছিলাম, অর্থাৎ 1 বাই ল্যাম্ডা, ওই যে একটা সূত্র ছিল যে 1 বাই ল্যাম্ডা ইকুয়ালস টু হচ্ছে আমাদের RH টাইমস 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার। আমরা এই সূত্রটাই আসলে ব্যবহার করব। ওকে, আমরা এই সূত্রটাই আসলে ব্যবহার করব। কিন্তু যেহেতু এটা হাইড্রোজেন না, এটা অন্য যে কোনো একটা পরমাণু, সো আমরা এখানে যেটা করতে হবে, এখানে একটা z স্কয়ার আমরা গুণ দিতে হবে। ওকে, এবং আমরা এখানে RH এর মান আসলে জানি, RH এর মান যদি আমরা সেন্টিমিটার ইনভার্স এককে চিন্তা করি, তাহলে এখানে RH এর মান হবে 109,678 পার সেন্টিমিটার। ওকে, সো 109,678 পার সেন্টিমিটার। এখন যদি আমরা লিথিয়াম 2+ এর জন্য বলি, তাহলে এখানে n এর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস nh এর মান হচ্ছে 5 স্কয়ার এবং এখানে ইনটু 3 স্কয়ার মানে 9। সো এখানে আমাদের ল্যামডার মানটা আমরা সরাসরি 2 লেনে পেয়ে যাচ্ছি। সো তার মানে আমাদের যদি এমসিকিউ তে প্রশ্নটা আসে, আমরা দুধাপে ভাবে সলভ করে ফেলতে পারবো। যদি আমাদের রিটেনের প্রশ্নটা আসে, আমরা একটু ইলাবোরেট করে, আমরা একটু ব্যাখ্যা করে দেখাই দেব যে কেন এইভাবে আমরা সলভ করলাম।
ওকে, সো এই গেল আমাদের প্রবলেম নাম্বার 2। আশা করি আমরা বুঝতে পারলাম। আমরা অ্যাটমিক স্ট্রাকচার থেকে দুই টাইপের প্রবলেম দেখছি। আমরা আজকে আপাতত অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কোনো প্রবলেম দেখবো না, এগুলো আমরা পরীক্ষাতে গিয়ে আমরা আবার কিছু নতুন নতুন প্রবলেম পাবো। সো অ্যাটমিক স্ট্রাকচার যে দুইটা প্রবলেম আমরা দেখাইলাম তার মধ্যে প্রথমটা ছিল একেবারে ছোট বাবুদের প্রশ্ন, পরেরটা হচ্ছে একটু মিডিয়াম বাবুদের প্রশ্ন। ওকে, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা কঠিন কোনো প্রবলেম আসলে দেখি নাই, কারণ কঠিন একটা প্রবলেম আমরা হোমওয়ার্কে অলরেডি দিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি মনে থাকে যে ওই যে FE 1213 ক্লাসের একটা অঙ্ক ছিল, ওই অঙ্কটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের কঠিনতম অঙ্কগুলোর মধ্যে একটা। যদিও ওটা সলভ করার অ্যাপ্রোচ খুবই ডিফারেন্ট, একটা সুন্দর একটা অ্যাপ্রোচ ছিল, ওটা নিয়ে আমি হয়তো ভবিষ্যতে আলোচনা করব। যখন আমরা হচ্ছে মডেল টেস্টের প্রশ্নগুলো সলভ করব তখন আমরা হোমওয়ার্কের প্রবলেমগুলো একসাথে সলভ করব। সো এই প্রবলেম 2টা তোমরা যদি বুঝে থাকো, শর্টকাট এবং লং কাট দুটেই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ওকে, গ্রেট। 48.24 ন্যানোমিটার, ভেরি গুড। আচ্ছা, ওকে, জিহাদ বুঝছো, থ্যাংক ইউ। মনি বুঝতে পারছো, ভেরি গুড। ওকে, ইশরাত বুঝতে পারছে, ওকে, সাগর বুঝতে পারছে, ওকে, সবারই ক্লিয়ার হচ্ছে জিনিসটা। আচ্ছা, সো তার মানে আশা করি আমরা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে মোটামুটি একটা ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে আর কি। আমরা প্রবলেম দিচ্ছি, প্রবলেম অ্যাপ্রোচ করছি, কিভাবে সলভ করা যায়, বিভিন্ন অ্যাপ্রোচ কি হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে তোমরা মোটামুটি বুঝে যাইতেছো। সো যারা যারা এখন, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স একটু কম দেখতেছি, ইউজুয়ালি এরকম এত কম অ্যাটেন্ডেন্স থাকে না। সো তোমাদের যে ফ্রেন্ডরা ক্লাসের কথা ভুলে গেছে, কারণ আজকে কিন্তু আমাদের রুটিন ওয়াইজ ক্লাস না, এটা খেয়াল করে, কিন্তু আমাদের কিন্তু ক্লাস থাকে বুধবার আর শুক্রবার, আজকে সোমবার। তো তোমাদের যে বন্ধুরা ভুলে গেছে যে আজকে ক্লাস আছে, তাদেরকে একটু মেনশন করে দাও কষ্ট করে। ওকে, আচ্ছা, সো ওকে, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার অঙ্কটা করি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যখন আমি বলবো কমেন্ট করো তোমরা, তখন হচ্ছে তোমরা কমেন্ট বক্স ওপেন করো, নাহলে কমেন্ট বক্সের মধ্যে তোমরা যদি এঙ্গেজ থাকো তাহলে কিন্তু ক্লাসটা ভাই মনোযোগ দিয়ে করতে পারবা না। যেমন এই মুহূর্তে আমি যদি দেখাই, আমি একটা ডিভাইস দিয়ে হচ্ছে তোমাদের কমেন্টগুলো চেক করতেছি। এই সময় আমার মনোযোগ কিন্তু খেয়াল করো যে স্ক্রিনের বেশিরভাগ অংশ কিন্তু তোমার কমেন্ট জুড়ে আছে, রাইট? কিন্তু স্ক্রিনটা খুব অল্প জায়গা জুড়ে আছে। সো দ্যাটস ওয়াই তোমার ফোকাসটা কিন্তু কমেন্টের দিকে চলে যাচ্ছে। সো এইটা করার জন্য তুমি জাস্ট কি করবা, স্ক্রল করে তুমি কমেন্টটা বন্ধ করে দাও। দেখছো এখন পুরোটা স্ক্রিন হয়ে গেছে। সো আমি যখন বলবো শুধুমাত্র তখনই হচ্ছে তোমরা কমেন্ট করো, হ্যাঁ? তাছাড়া কমেন্ট বক্সটা একটু অফ করে রাখো প্লিজ। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। আমরা চলো আবার আমরা অঙ্ক করার দিকে মনোযোগ দিই। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে এখন প্রবলেম নম্বর 3 তে চলে যাই। প্রবলেম নম্বর 3। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা যে দুইটা প্রবলেম করলাম, দুইটা প্রবলেমই কিন্তু লং কাট শর্টকাট দুইটাই আমরা দেখছি। এর মানে কিন্তু এই না যে সবগুলা প্রবলেমই লং কাট শর্টকাট আছে, এরকম না। কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কনসাইজ, কিন্তু এটা একভাবেই করা যাবে। সো এমসিকিউ তে আসলে এভাবেই করতে হবে, আর এমসিকিউ তে না আসলেও রিটেনে আসলে এভাবেই করতে হবে। ঠিক আছে, সো আমরা প্রপার একটা সলভ করি সলিউবিলিটি বা দ্রাব্যতার উপরে বেস করে। সো এখন আমরা প্রথমে দ্রাব্যতা সিম্পল মধ্যে একটা গর্জিয়াস অঙ্ক আমরা দেখে ফেলি। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে অঙ্ক করি। প্রবলেম নাম্বার 3। ওকে, একটি বিকারে, আচ্ছা আমার হাতের লেখা মাশাআল্লাহ, একটি বিকারে KNO3 এর অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট, KNO3 এর 50 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ আছে। ওকে, 50 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ আছে। ওকে, অসম্পৃক্ত দ্রবণ। এখন একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যে এই যে অসম্পৃক্ত একটা দ্রবণ আছে, তুমি একটু কল্পনা করো, আমি যদি একটা ছবি এঁকে দিই তোমাদের, তোমাদের হয়তো সুবিধা হবে। সো এখানে একটা ছবি আমরা চিন্তা করি যে এখানে একটা 50 গ্রাম একটা দ্রবণ আছে KNO3, এখানে অসম্পৃক্ত একটা দ্রবণ। ওকে, তার মানে এখানে দ্রব ধারণ ক্ষমতা যতটুকু তার চেয়ে কম পরিমাণে দ্রব এখানে আছে, 50 গ্রাম একটা দ্রবণ আছে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি তুমি এই দ্রবণটাকে সম্পৃক্ত করতে চাও কি করতে হবে? ওকে, তাপমাত্রা আর চাপ তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, কি করতে হবে? সো একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি এখন, চিন্তা নেই। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে তুমি দেখবা যে এখানে সম্পৃক্ত করার জন্য উপায়টা কি। মনে করো যে তুমি লবণ পানির দ্রবণ বানাইছো, তোমার এখানে লবণ সম্পৃক্ত অবস্থায় নাই, অসম্পৃক্ত হয়ে আছে আর কি। সম্পৃক্ত বানাতে হলে খুবই সিম্পল, তুমি লবণ যোগ করবা, রাইট? সো 1 নম্বর পয়েন্ট হইতেছে প্লাস KNO3 করা যেতে পারে এখানে, রাইট? এখানে আরো লবণ যোগ করা যেতে পারে। 2 নম্বর পয়েন্ট কি হইতে পারে? 2 নম্বর পয়েন্ট হতে পারে যে তুমি এখান থেকে দ্রাবকটা কমায় দাও,
তাহলে ওই যে দ্রাবক যেহেতু কমে যাচ্ছে তার মানে দ্রব ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে। তো এখানে যতটুকু পরিমাণে দ্রব ছিল দ্রাবক কমাইলে ওইটাই তার জন্য সম্পৃক্ত এক সময় হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দ্রাবক অর্থাৎ মাইনাস পানি করা যেতে পারে। তো দুটো ঘটনা কিন্তু ঘটানো যেতে পারে যে এখানে হয় আমি দ্রব বাড়াবো অথবা আমি দ্রাবকের পরিমাণটা কমাই দিব। ওকে, সো এখানে আসলে দুইটাই করা যেতে পারে একসাথে, তুমি ইন্ডিভিজুয়ালি যে কোনো একটাও করতে পারো। সো আমরা প্রবলেমটা কমপ্লিকেটেড করব না, আমরা প্রবলেমটা সিম্পল রাখতে চাই। তো সিম্পল রাখতে চাইলে আমাদের ঘটনাটা কি? সিম্পল রাখতে চাইলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি বলে দেওয়া আছে একটু চিন্তা করা যাক। আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে দ্রবণটিকে সম্পৃক্ত করতে আইদার অর্থাৎ হয় 22 গ্রাম KNO3 যোগ করা লাগে और 20 গ্রাম দ্রাবক ইভাপোরেট করা লাগে। ওকে, প্রশ্ন হচ্ছে KNO3 এর পানিতে দ্রাব্যতা কত? গ্রাম পার 100 গ্রাম দ্রাবক দ্রাব্যতা কত? ওকে গ্রেট, এটা একটু ক্রিটিক্যাল প্রবলেম আর কি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, একটা বিকারের মধ্যে KNO3 এর 50 গ্রাম দ্রবণ আছে কিন্তু তার মানে এখানে KNO3 এর পানি দুইটা সহ ভর হচ্ছে 50 গ্রাম। এই দ্রবণটাকে সম্পৃক্ত করতে হলে হয় আমার 22 গ্রাম KNO3 যোগ করতে হবে ইন্ডিভিজুয়ালি, অথবা আমার হচ্ছে 20 গ্রাম পানি এখান থেকে অপসারণ করতে হবে। ওকে, সো এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমার দ্রাব্যতা যদি নির্ণয় করতে হয় গ্রাম পার 100 গ্রাম ওয়াটার সলভ এককে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য থাকে এই এককে আমার যদি দ্রাব্যতা বের করতে হয় তাহলে আমি কি করতে পারি? ওকে, এখন আমি এখানে কোথায় যাব? সো এই টাইপের প্রবলেম যখন আমরা আসবো, যখন এখানে আমরা কোনো কুল কিনার আসলে করতে পারতেছি না, কারণ এগুলো কিন্তু আমাদের ইউজুয়াল প্রবলেম সলভের মধ্যে পড়ে না। কারণ ইউজুয়ালি আমরা যেটা করি এগুলোকে আমরা এক্সারসাইজ বলে থাকি, কারণ আমরা জানি কিভাবে জিনিসটা করতে হবে, ভ্যালুগুলো ডিফারেন্ট দেওয়া থাকে, আমি ওই প্যাটার্নে ফালাই দিয়ে অঙ্কটা করে ফেলি। এইটা কিন্তু তার থেকে একটা ডিফারেন্ট সিনারিও, কারণ এইখানে আমার কোনো প্যাটার্নের সাথে এটা মিলছে না। তো যখন কোনো একটা প্রবলেম কোনো প্যাটার্নের সাথে মিলবে না, একদম যদি প্রাইমারি অ্যাপ্রোচে থাকি আমরা, অর্থাৎ আমরা যদি মনে করো প্রবলেম সলভিং একদম বিগিনার হই, ওকে আমি ধরে নিচ্ছি তোমরা হচ্ছে এখন পর্যন্ত বিগিনার অবস্থাতেই আসো, কারণ একদম ইন্টারমিডিয়েটে যে সবাই খুব প্রো হয়ে যায় এমন কোনো কথা নেই। তো আমরা যদি বিগিনার লেভেলে থাকি তখন আমাদের জন্য সবচেয়ে বড় যেই সুবিধাটা সেটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করতে পারি। ওকে, বেসিক থেকে কিভাবে শুরু করতে পারি খেয়াল করো, এখানে আসলে কি জানতে চাইছে? এখানে জানতে চাইছে দ্রাব্যতা কত, রাইট? গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতা কত। তো এটা কি আমরা আননোন হিসেবে ধরলাম আমরা দ্রাব্যতা হচ্ছে S। ওকে, সো যেহেতু এখানে একই দ্রবণের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর চেঞ্জ করা হইতেছে, তার মানে দ্রাব্যতার মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? আমি KNO3 যোগ করি, পানি সরাই, যাই মন চাই তাই করি না কেন, দ্রাব্যতার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো যদি দ্রাব্যতার কোনো পরিবর্তন না হয় তাহলে আমি একটা ইকুয়েশন এভাবে বানাতে পারি। ওকে, এখানে দুইটা ঘটনা আছে, KNO3 অ্যাড করা এবং KNO3 পানি সরাই ফেলা। তো আমি যদি দুইটা ঘটনার দ্রাব্যতাকে যদি কম্পেয়ার করি, ওকে, ঘটনা 1 এবং যদি আমরা ঘটনা 2, দুইটা ঘটনাকে যদি আমরা কম্পেয়ার করলে আমরা দেখব যে দুইটা ঘটনার দ্রাব্যতা হচ্ছে সমান, অর্থাৎ ঘটনা 1 এর দ্রাব্যতা ইকুয়ালস টু হচ্ছে ঘটনা 2 এর দ্রাব্যতা। ওকে, এখন তাহলে আমরা দ্রাব্যতা এককটা চিন্তা করি। দ্রাব্যতার একক কি হবে? দ্রাব্যতার এককে বসবে হচ্ছে দ্রবের ভর ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবকের ভর ইনটু 100, রাইট? দ্রবের ভর ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবকের ভর ইনটু 100, অর্থাৎ প্রতি 100 গ্রাম দ্রাবক কি পরিমাণে দ্রব্য আছে। তো দুই পাশ থেকে আমরা সুন্দর মতো চিন্তা করতেই পারতেছি, এখানে 100 কাটাকাটি চলে যায়, তো 100টা থাকে না। এখন তাহলে দ্রবের পরিমাণ কত, দ্রাবকের পরিমাণ কত? আমার মোট দ্রবণের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 50 গ্রাম। সেখানে আমরা ধরে নিলাম যে দ্রবের পরিমাণ হচ্ছে W, আমি তো সাইডে একটু রেখে নিই, ধরি যে W ইকুয়ালস টু হচ্ছে দ্রবের পরিমাণ। ওকে, W হচ্ছে আমাদের দ্রবের পরিমাণ। ওকে, তাহলে এখানে আমাদের দ্রবের পরিমাণ চিন্তা করো। মনে করো যে প্রথম কেসটা, অর্থাৎ ঘটনা 1 আমরা KNO3 যোগ করলাম, তাহলে দ্রবের পরিমাণ যদি আমি আরো 22 গ্রাম বাড়াই দিই, দ্রাবকের পরিমাণে কোনো পরিবর্তন না করে, অর্থাৎ 50
মাইনাস ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের দ্রাবকের পরিমাণ। ওকে, এটা হচ্ছে আমাদের দ্রাবকের পরিমাণ, অর্থাৎ 50 গ্রাম দ্রবণ ছিল, সেখান থেকে দ্রব্য হচ্ছে আমাদের ডাব্লিউ গ্রাম, তার মানে এখানে আমাদের দ্রাবকের পরিমাণ হচ্ছে 50 মাইনাস ডাব্লিউ। ওকে, ঘটনা 2 আসে। ঘটনা 2 আমাদের দ্রব্যের পরিমাণ ফিক্স আছে ডাব্লিউ, বাট দ্রাবকের পরিমাণ, অর্থাৎ দ্রাবকের পরিমাণ ছিল হচ্ছে 50 মাইনাস ডাব্লিউ, দ্রাবকের পরিমাণ এখন আরো 20 গ্রাম কম, অর্থাৎ এখানে আমার -20 করতে হবে। সো তার মানে এইটা যদি আমি করি, তার মানে কিন্তু আমি একটা সমীকরণ পেয়ে গেলাম, যে সমীকরণের মধ্যে একটা মাত্র আননোন আছে, সেই আননোনটা হচ্ছে ডাব্লিউ, রাইট? সেই আননোনটা হচ্ছে ডাব্লিউ। সো এখান থেকে যদি আমি ডাব্লিউটা সলভ করতে পারি, এখান থেকে যদি আমি ডাব্লিউটা সলভ করতে পারি, এখানে আমার তোমাদের সাহায্য লাগবে, তোমরা আমাকে বলবা ডাব্লিউ এর মানটা কত হয়। ওকে, আমি যদি একটু এডিট করি, এখানে হচ্ছে 30 মাইনাস ডাব্লিউ হবে এখানে বেসিক্যালি। ওকে, এখানে হচ্ছে 30 মাইনাস ডাব্লিউ। ওকে, তোমরা আমাকে একটু ডাব্লিউ এর মানটা বলে দাও তো ভাইয়া, একটু কষ্ট করে। হ্যাঁ রে ভাই, মিতু বাংলিশে লিখতেছি। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে মনে হয় আবার আবার তোমার কমেন্ট দেখতেছি যে বুঝি নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি, খেয়াল করো। ঘটনা 1 হচ্ছে আমরা KNO3 যোগ করছি, তাতে করে সম্পৃক্ত দ্রবণ পাইছি। ঘটনা 2 আমরা হচ্ছে দ্রাবক সরাইছি, তাতে করেও আমরা সম্পৃক্ত দ্রবণ পাইছি। আমরা জানি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে, অর্থাৎ ঘটনা 1 যে সম্পৃক্ত দ্রবণ তার দ্রাব্যতা আর ঘটনা 2 সম্পৃক্ত দ্রবণ তার দ্রাব্যতা সমান। এখন আসি, ঘটনা 1 আমরা হচ্ছে KNO3 যোগ করছি, অর্থাৎ আমি যদি দ্রাব্যতার সংজ্ঞাটাতে চলে যাই, দ্রবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ ইনটু 100, দ্রবের পরিমাণ হচ্ছে সম্পৃক্ত দ্রবণের দ্রবের পরিমাণ কিন্তু। তো সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ কত? W প্লাস 22, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই দ্রবণটা সম্পৃক্ত হবে যদি আমরা 22 গ্রাম KNO3 যোগ করি। সুতরাং আমাদের ঘটনা 1 দ্রবণটা সম্পৃক্ত হবে যদি আমরা দ্রবের পরিমাণ যাই আসে না কেন তার সাথে আরো 22 গ্রাম যোগ করি। আর দ্রাবকের পরিমাণ কত? যেহেতু আমাদের 50 গ্রাম দ্রবণ ছিল, তো এখান থেকে যদি আমি W মাইনাস করি, তাহলে আমরা হচ্ছে দ্রাবকের পরিমাণ পেয়ে যাচ্ছি। সিমিলারলি যদি আমি ঘটনা 2 চিন্তা করি, ঘটনা 2 কিন্তু দ্রবের পরিমাণে কোনো পরিবর্তন হয় না, W ছিল, কিন্তু দ্রাবকের পরিমাণ হচ্ছে 20 গ্রাম কমে গেছে। অর্থাৎ আমি যদি আগে দ্রাবকের পরিমাণ চিন্তা করি 50 মাইনাস W, এখান থেকে আরো 20 গ্রাম কমে যাবে, আর 20 গ্রাম কমে গেলে 50 মাইনাস 20, এটা মিলে হচ্ছে আমাদের 30 হয়ে গেল। ওকে, সো এইখান থেকে আমি একটা সমীকরণ পাইলাম, যে সমীকরণে W হচ্ছে আমাদের দ্রবের পরিমাণ মূল দ্রবণে। তাহলে এখন তুমি আমাকে W এর মানটা বলে ফেলো। ওকে, W এর মানটা হচ্ছে 15.71 গ্রাম। গ্রেট। ওকে, W এর মান হচ্ছে 15.71 গ্রাম, অর্থাৎ 50 গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণ হচ্ছে এত। সুতরাং তাহলে আমি যদি দ্রাব্যতা চিন্তা করি, দ্রাব্যতা সমান সমান আইদার এইটা অথবা এইটা, অর্থাৎ এইটা হবে দ্রাব্যতা অথবা এইটা হবে দ্রাব্যতা, যে কোনো একটা মান আমি বসাই দিই। দ্রাব্যতা সমান সমান হচ্ছে 15.71, অর্থাৎ W প্লাস 22 ডিভাইডেড বাই 50 মাইনাস W, অর্থাৎ 50 মাইনাস 15.71। ওকে, এত গ্রাম পার 100 গ্রাম সলভেন্ট। তোমাকে আমাকে একটু উত্তরটা জানাতে হবে, দ্রাব্যতার মানটা কত আসছে? ওকে, ওকে, গ্রেট। তোমরা এখন আমাকে পরেরটা বলো, হ্যাঁ, এই যে এই দ্রাব্যতার মানটা কত আসছে? এটা 15.71 যোগ 22, ঠিক আছে? ওকে, 1.099, 1.099, এটা হচ্ছে আমাদের आंसर। গ্রেট। ওকে, সো ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, প্লাস দিছি তো, হ্যাঁ সুমাইয়া প্লাস দিছি। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের প্রবলেম নাম্বার 3। এটা হচ্ছে একটু হেভি ডিউটি প্রবলেম ছিল, একটু ক্যারিকেচার আমাদেরকে করতে হয়েছে। পরের প্রবলেমটাতে আমরা একটু আবার লাইট হার্টেড প্রবলেমে চলে যাই। ওকে, পরবর্তী প্রবলেম নাম্বার 4। ওকে, সো প্রবলেম নাম্বার 4টা কিরকম একটু আমরা দেখে আসি। প্রবলেম নাম্বার 4 হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লবণ A
একটি লবণ A এর পানিতে দ্রাব্যতা যথাক্রমে 20 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার ও 30 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। ওকে, প্রশ্ন হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রাম দ্রবণকে তাপ দিয়ে 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। ওকে, এই দ্রবণটিকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করা প্রয়োজন? ওকে, সো এইটাও একটা কঠিন প্রবলেম, মানে কঠিন মানে হচ্ছে সহজ কিন্তু বিশাল প্রবলেম আর কি। সেই প্রবলেমের মধ্যে কি বলা আছে, দুটো ভিন্ন ভিন্ন তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা দেওয়া আছে 20 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার এবং 30 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। ওকে, সো বলে দেওয়া হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 গ্রাম একটা দ্রবণ আছে। সাবধানের বিষয় হলো এখানে দ্রবণটা যে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা কিন্তু বলে দেওয়া নাই, সো আমাকে চেক করে নিতে হবে এটা। 60 গ্রাম দ্রবণকে যদি তাপ দেওয়া হয়, তাপ দিলে 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। অবশেষ মানে হচ্ছে আমাদের দ্রবটা, যেটা অর্থাৎ দ্রাবক পুড়ে চলে যায়, দ্রবটা পড়ে থাকে। 5 গ্রাম দ্রব পাওয়া যায় 60 গ্রামের মধ্যে, অর্থাৎ এখানে বাকি 55 গ্রাম হচ্ছে দ্রাবকের পরিমাণ অবশেষ পাওয়া যায়। তাহলে এই দ্রবণটাকে, অর্থাৎ যেই দ্রবণটাকে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকে 5 গ্রাম অবশেষ পাইছি আর কি, এই দ্রবণটাকে যদি আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে সম্পৃক্ত করতে হলে কত গ্রাম দ্রব যোগ করতে হবে? ওকে, সো সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা প্রশ্ন, আমরা যেটা সলভ করার একটু চেষ্টা করি। আমরা প্রথমে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসি, আমাদের প্রথমে এটা বের করতে হবে যে 20 ডিগ্রিতে এটা সম্পৃক্ত কিনা। ওকে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত কিনা এটা আমরা একটু দেখে আসি। তো আমরা একটু চিন্তা করি যে যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে দ্রাব্যতা 20 গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম ওয়াটার, সুতরাং আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে 100 গ্রাম পানির সাথে সম্পৃক্ত হইতে হলে 20 গ্রাম আমাদের দ্রব লাগবে। তার মানে সম্পৃক্ত দ্রবণের ভর হচ্ছে আমাদের 120 গ্রাম। ওকে, অর্থাৎ 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকে কত গ্রাম? দ্রব থাকে হচ্ছে আমাদের এখানে 20 গ্রাম, রাইট? কারণ যেহেতু আমাদের 100 গ্রাম দ্রাবক সম্পৃক্ত অবস্থায় আছে, সুতরাং সেখানে 100 গ্রামের মধ্যে বাকি 20 গ্রাম হচ্ছে আমাদের দ্রবের পরিমাণ। তাহলে আমি যদি চিন্তা করি আমাদের দ্রবণ তো দেওয়া আছে ভাই 60 গ্রাম, তাহলে 60 গ্রাম যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে সেখানে দ্রবের পরিমাণ কত হবে? 10 গ্রাম হবে। বাট এখানে কিন্তু আমাদের দ্রবণের মধ্যে, অর্থাৎ 60 গ্রাম দ্রবণের মধ্যে আমাদের দ্রব ছিল মাত্র 5 গ্রাম, অর্থাৎ আমাদের সম্পৃক্ত হইতে হলে এখানে যতটুকু পরিমাণ দ্রব দরকার, দ্রবের পরিমাণ কিন্তু তার চাইতে কম আছে। তার মানে দ্রবণটা অসম্পৃক্ত। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি সুতরাং 20 ডিগ্রি সেলসিয়াসে দ্রবণটি অসম্পৃক্ত। ওকে, তার মানে এটা আমাদের জন্য একটু নতুন, আমরা অসম্পৃক্ত দ্রবণ থেকে দ্রাব্যতার হিসাব নিকাশ আমরা কমই করছি। এখন তাহলে কি করা যেতে পারে? তো চলো এখন আমরা এখান থেকে তাহলে দ্রব আর দ্রাবকের পরিমাণটা বের করি। তাহলে দ্রবের পরিমাণ তো দেওয়াই আছে, দ্রবের পরিমাণ হচ্ছে 5 গ্রাম, যেহেতু 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। আর তাহলে দ্রাবকের পরিমাণ কত হবে ভাইয়া বলো? দ্রাবকের পরিমাণ হবে মোট দ্রবণের পরিমাণ থেকে আবার মাইনাস করতে হবে। মোট দ্রবণের পরিমাণ 60 মাইনাস দ্রবের পরিমাণ 5, অর্থাৎ 55 গ্রাম। ঠিক আছে, আমাদের দ্রাবকের পরিমাণ হচ্ছে 55 গ্রাম। ওকে, সো তার মানে আমার কাছে দ্রাবক আছে 55 গ্রাম, দ্রব আছে হচ্ছে 5 গ্রাম। তাহলে এখন আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চলে যাই তাহলে কি ঘটনা ঘটবে? সো এখন আমি আসলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার মানটা জানি কত? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যদি একটু লক্ষ্য করি, আমাদের যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতার মান হচ্ছে আমাদের দ্রাব্যতার মান দেওয়া আছে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 গ্রাম পার 100 গ্রাম সলভেন্ট, রাইট? আমরা যদি এটা একটু দেখি, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দ্রাব্যতা হচ্ছে 30 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, অর্থাৎ 100 গ্রামের মধ্যে আমাদের সম্পৃক্ত করতে হলে 30 গ্রাম দ্রব্য প্রয়োজন। সুতরাং আমরা তাহলে এখন আসি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকতে পারে হচ্ছে 30 গ্রাম, তাহলে আমাদের দ্রাবক হচ্ছে 55 গ্রাম আছে, তাহলে 55 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকতে পারে হচ্ছে 30 ইনটু 55 ডিভাইডেড বাই হচ্ছে 100 গ্রাম, রাইট? সো এত গ্রাম দ্রব্য আমাদের থাকতে পারবে সম্পৃক্ত দ্রবণে, কিন্তু দ্রব্য অলরেডি আছে কত? মাত্র 5 গ্রাম। সুতরাং আমাদের দ্রব্য যোগ করতে হবে, দ্রব্য যোগ করতে হবে, সুতরাং আমাদের দ্রব্য যোগ করতে হবে সমান সমান হবে হচ্ছে 30 ইনটু 55 ডিভাইডেড বাই 100 মাইনাস 5। এটা হচ্ছে আমাদের আনসার, যা আসে তা হচ্ছে আমাদের আনসার। ওকে, সো এটা একটু মিডিয়াম লেভেল থেকে একটু উপরের একটা অঙ্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অসম্পৃক্ত অবস্থা থেকে শুরু করে আমরা হচ্ছে একটা সম্পৃক্ত অবস্থায় গিয়ে পৌঁছালাম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কের নমুনা। তাপমাত্রা চেঞ্জ করার সাথে সাথে দ্রাব্যতার চেঞ্জ কিভাবে হয় তার একটা অঙ্ক আমরা দেখলাম। আর এর সাথে রিলেভেন্ট যে অঙ্কগুলো আছে, অর্থাৎ সহজ, একদমই সহজ পানি ভাত যে অঙ্কগুলো, ওগুলো কিন্তু আমরা প্র্যাকটিস ক্লাসেই করছি, অর্থাৎ যখন আমরা থিওরি করছি তখনই কিন্তু ওই অঙ্কগুলো আমরা করছি। আজকে আমরা এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ যেই প্রবলেমগুলো আমাদের ওই ক্লাসে করার দরকার ছিল কিন্তু আমরা সময়ের অভাবে করতে পারিনি, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করতেছি। তো সেজন্য হচ্ছে ওই একদম ইউজুয়াল যে প্রবলেম থাকে ওগুলো কিন্তু আজকে আমরা দেখবো না। আজকে আমরা একটুখানি একটু ক্যারিকেচার করা অঙ্কগুলো আমরা দেখবো আসলে। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের দ্রাব্যতার সাথে কাহিনী। আমি একবার রিভাইজ দিই তোমাদেরকে যে কি হলো এখানে। একটা বিশাল একটা অঙ্ক করছি আমরা। অঙ্কটাতে বলে দেওয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 গ্রাম একটা দ্রবণ আছে, যেখানে 5 গ্রাম দ্রব্য আছে। ওকে, এবং দ্রাব্যতার মান হচ্ছে 20 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। সো আমরা এখান থেকে আসলে প্রথমে চেক করে নিয়েছি যে দ্রবণটাকে সম্পৃক্ত কিনা। সো আমরা জানি যে যদি দ্রবণটা সম্পৃক্ত হয় তাহলে 120 গ্রাম দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রব্য থাকা উচিত। কিন্তু আমাদের এখানে তার মানে 60 গ্রাম যেহেতু দ্রবণ আছে, 60 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব্য থাকা উচিত হচ্ছে 10 গ্রাম, বাট দ্রব্য যেহেতু আছে 5 গ্রাম, তার মানে দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত। সো সিন্স দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত, তার মানে এখন আমাকে অসম্পৃক্ত দ্রবণ নিয়ে ডিল করতে হবে। আমরা এখানে কি করলাম? আমরা এখানে দ্রবের পরিমাণ 5 গ্রাম আর দ্রাবকের পরিমাণ 55 গ্রাম বের করে ফেললাম। এই দ্রবণটাকে যদি আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, তখন আবার দ্রবণটাকে সম্পৃক্ত করার জন্য দ্রব্য যোগ করতে হবে, কারণ দ্রাব্যতা তো বেড়ে গেছে। সো তখন আমরা দেখলাম যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 100 গ্রাম দ্রাবক থাকে, তাকে আমরা সম্পৃক্ত করতে 30 গ্রাম দ্রব্য প্রয়োজন। তাহলে যদি আমাদের 55 গ্রাম দ্রাবক থাকে, সেই 55 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে আমাদের দ্রব্য প্রয়োজন হচ্ছে এত গ্রাম। তাহলে এখান থেকে আমরা জানি যে আগে থেকে দ্রব্য ছিল 5 গ্রাম, সুতরাং অ্যান্সার হবে হচ্ছে এই পুরাটা, সেখানে একটু মুছে গেছে, আমি সরি, এই পুরাটা -5, এটা হবে হচ্ছে আমাদের এত গ্রাম দ্রব্য যোগ করতে হবে। তো এটি কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে চাইছি। সো সিম্পল একটা অঙ্ক, সিম্পল না, একটু কমপ্লেক্স একটা অঙ্ক, কিন্তু আমরা সুন্দর মতো করে ফেলতে পারলাম। সো আশা করি আমরা বুঝতে পারছি প্রবলেমটা। তোমরা যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে আমাকে জানা দিতে ভাইয়া। ওকে, 11.5 গ্রাম না? ওকে, ঠিক আছে। ওকে, গ্রেট, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ মমি, মিফতা, থ্যাংক ইউ, মোহাম্মদ জাফর। ওকে, 11.5 গ্রাম ক্লিয়ার, হাফসার ক্লিয়ার হয়ে গেছে, ভেরি সুন্দর। ঋতু, থ্যাংক ইউ, ক্লিয়ার হয়েছে সবার। লাস্ট পার্টটা আবার বলবো, খেয়াল করো। 50 ডিগ্রিতে আমার 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে হচ্ছে 30 গ্রাম দ্রব্য প্রয়োজন, বাট আমার দ্রাবক আছে হচ্ছে 55 গ্রাম, আগের পার্ট থেকে দেখছি। সো দ্যাটস ওয়াই আমার এইটুকু পরিমাণ দ্রাবককে যদি আমার সম্পৃক্ত করতে হয় তাহলে আমার দ্রব্য প্রয়োজন হচ্ছে এতটুকু। তাহলে এখন আমার আগে থেকে দ্রব্য ছিল 5 গ্রাম, তাহলে এখন কতটুকু দ্রব্য যোগ করতে হবে? আগেরটা থেকে এটা মাইনাস করবো, এত সিম্পল। ওকে, ওকে, আচ্ছা, জিহাদ খুব সুন্দর একটা প্রশ্ন করছে। ভাইয়া, যদি আগের পার্টটা না করি তাহলে কোনো প্রবলেম হবে কিনা? একটা ছোট্ট প্রবলেম হচ্ছে রয়ে যাইতে পারে। মনে করো তোমার শুরু যে অবস্থাটা সেটা অতিরিক্ত অবস্থায় ছিল, অসম্পৃক্ত অবস্থায় না থেকে,
তাহলে যদি সেটা অতিরিক্ত অবস্থায় থাকে, তুমি যখনই টেম্পারেচার চেঞ্জ করতে নিবা, একটা ডিস্টারবেন্স দিতে নিবা, তখনই কিন্তু অতিরিক্ত দ্রবটুকু তখন আলাদা হয়ে যাইতেছে। সো অতিরিক্ত দ্রবটুকু যখন আলাদা হয়ে গেল, তখন দ্রবণটা কিন্তু সম্পৃক্ত থেকে তুমি শুরু করছো। সো এখন তোমার যেটা হবে, তুমি তখন এখানে 5 গ্রামের জায়গায় তোমার শুরু করতে হতো 10 গ্রাম দিয়ে। সো তখন কিন্তু তোমার অ্যাড করতে হতো আরো কম পরিমাণে, বুঝতে পারতেছো? দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের চেক করে নেওয়াটা জরুরি যে আদৌ দ্রবণটা সম্পৃক্ত ছিল নাকি অসম্পৃক্ত ছিল নাকি অতিরিক্ত ছিল শুরুতে, এটা আমাদেরকে চেক করে নিতে হবে। খুবই সুন্দর প্রশ্ন করছো, ও মাই গড, আরে বাইরে ভাই সেই অবস্থা। ওকে, আচ্ছা, ওকে, সো হ্যাঁ, ভেরি গুড, সবাই তোমরা বুঝছো মোটামুটি। এখন আবার তোমরা হচ্ছে কমেন্ট বক্সটা অফ করে ফেলো, কমেন্ট বক্সটা অফ করে এখন আবার আমার ক্লাসে মনোযোগ দাও। ওকে, সো আমরা এখন হচ্ছে আমাদের একটা হিট হট প্রবলেম করে আমরা আসলে শেষ করব। সো আমাদের প্রবলেমটা আমরা একটু স্টেটমেন্ট একটু পড়ে নিই, স্টেটমেন্টটা পড়ে আমরা হচ্ছে পুরো জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ওকে, তো চলো আমরা আমাদের লাস্ট প্রবলেমটা করে ফেলি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে একটু বড় প্রবলেম হবে কিন্তু, হ্যাঁ, সো ভয় পায় না তোমরা। মানে একটা প্রবলেম বলতেছি, এখানে আদতে দুইটা প্রবলেম আছে, অর্থাৎ আমরা এখানে দুইটা অঙ্ক করবো। আচ্ছা, প্রবলেম নাম্বার কত হবে? আমি তোমাদের সাথে প্রবলেম নাম্বার 5। ওকে, সো প্রবলেম নাম্বার 5। ওকে, সো প্রবলেম নাম্বার 5 এর কাহিনী খুবই ইন্টারেস্টিং হচ্ছে এরকম। এখানে একটা দ্রবণ আছে, ওকে, দ্রবণ আছে, দ্রবণের আয়তন স্পেসিফাই করা নেই, দ্রবণের মধ্যে দুইটা আয়ন আছে, অর্থাৎ দুইটা লবণ আছে, ধরো সোডিয়াম ক্লোরাইড আছে আর সোডিয়াম ব্রোমাইড আছে। ওকে, সুতরাং এখানে আমরা বলতে পারবো এখানে দুইটা আয়ন আছে, একটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর একটা হচ্ছে ব্রোমাইড আয়ন। ঠিক আছে, এখানে এরকম দুইটা আয়ন আছে। সো এই দুইটা আয়নেরই এখানে ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার আর ব্রোমাইডের ঘনমাত্রা হচ্ছে 0.098 মোলার। ওকে, সো এখানে দুইটা লবণ আছে, তাদের ঘনমাত্রা যথাক্রমে এত এবং এত। এখন ঘটনা যেটা হইলো, প্রশ্নটা হইতেছে তোমার এই দ্রবণ থেকে ক্লোরাইড আর ব্রোমাইডকে পৃথক করতে হবে বা আলাদা করতে হবে। তাহলে যেহেতু দুইজনই দ্রবণ দশায় আছে, অর্থাৎ একই দশায় আছে, সুতরাং তাদেরকে আলাদা আসলে একই দশায় করা যাবে না। আলাদা করার জন্য আসলে দশার পরিবর্তন করতে হবে, অর্থাৎ আইদার যে কোনো একটা আয়নের দশা চেঞ্জ করতে হবে। ওটাকে হয় দ্রবণ দশা থেকে তুমি লিকুইড দশায়, সলিড দশায়, গ্যাস দশায়, হোয়াট এভার দ্যাট ইজ, তোমার দশা চেঞ্জ করতে হবে, অথবা অন্য একটা দ্রাবকে নিয়ে যেতে হবে, কিছু একটা। এখন এটা কেমনে করা যেতে পারে? তো আমাদের কাছে একটা সুন্দর টেকনিক আছে, আমরা এখানে চাই সিলভার নাইট্রেট যোগ করতে পারি। ওকে, সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে? সিলভার নাইট্রেট থেকে আসলে সিলভার আয়ন পাওয়া যাবে, রাইট? সিলভার আয়ন পাওয়া যাবে, যে সিলভার আয়নটা হচ্ছে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইডের অদক্ষেপ তৈরি করবে। তো অদক্ষেপ যদি তৈরি হয়, সেই অদক্ষেপটা কিন্তু অদ্রবণীয়, সুতরাং সেটা নিচে জমা হবে, অর্থাৎ আমাদের সিস্টেম থেকে সে আলাদা হয়ে পড়তেছে বা দশা চেঞ্জ হচ্ছে তার। এখন যদি দুইজনই অদক্ষিপ্ত হয় তাহলে তো ঝামেলা, তাই না? কারণ আমার তো একটা থেকে আরেকটাকে আলাদা হইতে হবে, সুতরাং আমার হয় ক্লোরাইডের অদক্ষেপ পড়বে অথবা শুধু ব্রোমাইডের অদক্ষেপ পড়বে, দুইটা একসাথে হওয়া যাবে না। সো এটা তাহলে বেসিসটা কি? এটার বেসিসটা হচ্ছে সিলভারের সাথে যে ক্লোরাইড আর সিলভারের সাথে যে ব্রোমাইড, দুজনের কেএসপি এর মান হচ্ছে আলাদা। আমরা এখানে বলে দিচ্ছি যে কেএসপি অফ সিলভার ক্লোরাইড ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার -10 এবং কেএসপি অফ সিলভার ব্রোমাইড এটা হইতেছে 10 টু দি পাওয়ার -30। ওকে, সুতরাং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে সিলভার ব্রোমাইড থেকে মানে কম করে হলেও 1000 গুণের মতো বেশি। সুতরাং আমি যদি এখানে সিলভার আয়ন যোগ করি, যেহেতু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বেশি, সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা যেহেতু কম সিলভার ক্লোরাইডের তুলনায়, সুতরাং সিলভার ব্রোমাইড আসলে আগে অদক্ষিপ্ত হবে, রাইট? এবং অদক্ষিপ্ত হবে শুধুমাত্র সিলভার ব্রোমাইড অদক্ষেপ পড়বে এমন একটা মোমেন্ট আসবে যখন আমি অতিরিক্ত সিলভার আয়ন দিয়ে দিছি, সেই মোমেন্টে সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। তখন কিন্তু আমার আর কোনো লাভ নেই, কারণ আমি ব্রোমাইড থেকে ক্লোরাইড আলাদা করতে চাই। তো আমাদের প্রশ্ন হইতেছে যে সিলভার আয়নের ঘনমাত্রা ম্যাক্সিমাম কত হলে সর্বোচ্চ পরিমাণ ব্রোমাইড পৃথক করা সম্ভব।
সো এই হচ্ছে আমাদের প্রশ্নের স্টেটমেন্টটা। এখানে হচ্ছে আমাদের দুইটা আয়নের দ্রবণ আছে, 0.1 মোলার ক্লোরাইড এবং 0.098 মোলার ব্রোমাইড। সো আমরা এখানে সিলভার আয়ন যোগ করতেছি যাতে করে হচ্ছে এখানে দুইটার অদক্ষেপ তৈরি হয়। বাট আমরা খুবই অল্প 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 করে সিলভার নাইট্রেট যোগ করতেছি যাতে করে সিলভার আয়নের পরিমাণ খুবই অল্প অল্প করে বাড়ে, যাতে করে প্রথমে হচ্ছে সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়ে এবং পরবর্তীতে যখন সিলভার আয়নের ঘনমাত্রা অনেক বেশি হয়ে যাবে তখন সিলভার ক্লোরাইডেরও ঘনমাত্রা অদক্ষেপ উৎপন্ন হবে। বাট আমরা চাই না সিলভার ক্লোরাইড অদক্ষেপ পড়ুক, কারণ আমরা চাই এটাকে আলাদা করতে। সুতরাং আমরা সেই লিমিট পর্যন্ত যে থেমে যাব, যেই লিমিট পর্যন্ত এটার অদক্ষেপ পড়া শুরু হবে, আমরা চাই না ওর অদক্ষেপ পড়ুক, আমরা চাই ওর অদক্ষেপ না পড়ুক। সো দ্যাটস ওয়াই আমরা ওই পর্যায়ে গিয়ে থেমে যাব। সো আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে ওই পর্যায়টা কত, ম্যাক্সিমাম ঘনমাত্রাটা কত, যেই পর্যায়ে যাওয়ার পরে আমাকে থেমে যেতে হবে। ওকে, খুবই মনে হইতেছে খুবই একটা প্রবলেম, রাইট? আমরা এটা করবো এখন, ঠিক আছে? সেটা করার জন্য আমরা একটা গ্রাফ দিয়ে শুরু করতে পারি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা গ্রাফ দিয়ে শুরু করবো। তোমরা সমাধানে এই গ্রাফটা নাও রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা আসলে, বাট আমি একটা গ্রাফ দিয়ে শুরু করবো। এই গ্রাফটা হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রার একটা গ্রাফ। ওকে, ঠিক আছে? সো এটা মনে করো 0, ঠিক আছে? এই বরাবর উপরের দিকে হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা বাড়তেছে। তো আমি যখন সিলভার আয়নের ঘনমাত্রা 0 থেকে বাড়ানো শুরু করব, শুরুতে কিন্তু সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়বে। সো মনে করো যে এইটুকু ঘনমাত্রা সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়া শুরু হয়, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে সিলভার আয়ন মিনিমাম। ওকে, আর এই পর্যায়ে গিয়ে সিলভার ক্লোরাইডেরও ঘনমাত্রা অদক্ষেপ পড়া শুরু হয়। যেহেতু আমরা সিলভার ক্লোরাইডের অদক্ষেপ ফেলতে চাই না, তার মানে আমি এর চেয়ে বাইরে যেতে পারবো না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ঘনমাত্রা। এবং আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই ম্যাক্সিমাম ঘনমাত্রাটা আসলে কত। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো এখন তাহলে আমরা একটু বেসিক থেকে আরেকটু আগে, অদক্ষেপ পড়ার শর্ত কি? কোন শর্তে কোনো একটা লবণের অদক্ষেপ উৎপন্ন হয় কোনো একটা দ্রবণে? শর্তটা খুবই সিম্পল। শর্তটা হইতেছে যে মুহূর্তে কোনো একটা লবণের কেআইপি এর মানটা যখন গ্রেটার দেন কেএসপি হবে, ওই মুহূর্ত থেকে আমরা জানবো সেখানে অদক্ষেপ উৎপন্ন হবে। তার মানে এখন আমরা আমাদের প্রবলেমটাকে রিডিউস করে ফেললাম। আমাদের প্রবলেমটা আসলে এখন কেআইপি নির্ণয় করার পর, ঠিক আছে? সো আমরা যদি এটা অপশনাল, আমরা প্রথমে এই সিলভার মিনিমামটা বের করি, তাহলে একটা আইডিয়া আমরা পাবো যে কখন থেকে অদক্ষেপ পড়া শুরু হবে। সো সিলভার আয়ন যখন মিনিমাম হবে তখন কিন্তু সিলভার ব্রোমাইডের অদক্ষেপ পড়া শুরু হবে। এর মানে এই যে পয়েন্টটা, সবুজ যে পয়েন্টটা, এই সবুজ পয়েন্টে আসলে কেআইপি অফ সিলভার ব্রোমাইড শুড বি গ্রেটার দেন কেএসপি অফ সিলভার ব্রোমাইড। কেন এখানে সিলভার ব্রোমাইড হবে? কারণটা আসলে খুবই সিম্পল, কারণ সিলভার ব্রোমাইডেরই অদক্ষেপ উৎপন্ন হবে, অর্থাৎ সিলভার ব্রোমাইডের কেএসপি চাইতে সিলভার ব্রোমাইডের কেআইপি এর মানটা বড় হইতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কথা। তাহলে এখন আমরা কেআইপি ডেফিনিশনে আসি। কেআইপি হচ্ছে দ্রবণের যে কোনো অবস্থার ঘনমাত্রার গুণফল, অর্থাৎ সিলভার আয়নের ঘনমাত্রা নট, যেটা আমরা মিনিমাম নামে রাখতেছি আর কি, মিনিমাম টাইমস ব্রোমাইডের ঘনমাত্রা নট, রাইট? ঠিক আছে, অর্থাৎ ব্রোমাইডের ইনিশিয়াল ঘনমাত্রা শুড বি গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -13। ওকে, সো এখন তাহলে আমি আসি সিলভার আয়নের মিনিমাম ঘনমাত্রা কত। সিলভার আয়নের মিনিমাম ঘনমাত্রা হবে হচ্ছে গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -13 ডিভাইড বাই ব্রোমাইডের ঘনমাত্রা। ব্রোমাইডের ঘনমাত্রা হচ্ছে 0.098, রাইট? এটা মনে দেওয়া আছে, ওই গেল তুমি। ব্রোমাইডের ঘনমাত্রা দেওয়া ছিল হচ্ছে 0.098, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, তার মানে আমার এই ঘনমাত্রা থেকে সিলভার ব্রোমাইডের অধঃক্ষেপণ শুরু হবে। ওকে, এই অর্থ থেকে এই পয়েন্ট থেকে শুধুমাত্র সিলভার ব্রোমাইড অধঃক্ষেপিত হবে। কতক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো? এই পর্যন্ত আমি যেতে পারবো, রাইট? তাহলে এখন আমরা আসি ম্যাক্সিমাম। যখন আমরা এই পর্যায়ে পৌঁছায় গেলাম, এই পর্যায়টা আসলে কত? এর চেয়ে যদি সিলভার আয়নের ঘনমাত্রা বাড়াই তখন কিন্তু সিলভার ক্লোরাইডেরও অধঃক্ষেপ উৎপন্ন হয়। আমরা সেটা চাই না, আমরা চাইতেছি হচ্ছে শুধুমাত্র যাতে করে সিলভার ব্রোমাইড পর্যন্ত আটকায় থাকে জিনিসটা। তার মানে ম্যাক্সিমাম আমরা যেতে পারবো হচ্ছে কেআইপি অফ সিলভার ক্লোরাইড যাতে করে কেএসপি সমান হয়। ওকে, যাতে করে কেএসপি সমান হয়। আমরা কিন্তু চাইতেছি না যে কেআইপিটা সিলভার ক্লোরাইডের কেএসপি চাইতে বড় হয়ে যায়, কারণ যদি এটা গ্রেটার দেন হয়ে যায় তো তখন কিন্তু AgCl এর অধঃক্ষেপ উৎপন্ন হইতো, আমরা সেটা চাই না। সুতরাং আমরা চাই যাতে করে এটা ম্যাক্সিমাম করা যায়। ম্যাক্সিমাম আমি কতটুকু থাকতে পারবো? সম্পৃক্ত পর্যন্ত থাকতে পারবো। সুতরাং এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হওয়ার শর্ত। সুতরাং আমি এখানে আমার কেআইপি মানটা লিখে দিই, সিলভার আয়নের ঘনমাত্রা নট মানে হচ্ছে ম্যাক্সিমাম টাইমস ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নট, রাইট? ওকে, সমান সমান কত হবে? 10 টু দি পাওয়ার -10। তাহলে এখান থেকে আমি যদি বলি ওকে সিলভার আয়নের ঘনমাত্রা ম্যাক্সিমাম কত হয় বের করা যায়, তাহলে ম্যাক্সিমাম তুমি যদি বের করতে চাইলে তুমি বের করতে পারবে 10 টু দি পাওয়ার -9। ওকে, 10 টু দি পাওয়ার -9 মোলার। হ্যাঁ,
-9 মোলার। ওকে, অর্থাৎ সিলভার আয়নের ঘনমাত্রা সর্বোচ্চ তুমি 10 টু দি পাওয়ার -9 মোলার পর্যন্ত রাখতে পারবে, যাতে করে শুধুমাত্র সিলভার ব্রোমাইড দ্রবণ থেকে আলাদা হয়, সিলভার ক্লোরাইডের কোনো পদক্ষেপ না করে। সো আমি এখন এটা একটু আবার রিভাইজ দিয়ে নিই, যেখানে আসলে আমরা কি করলাম। আমাদের কাছে একটা দ্রবণ ছিল, যে দ্রবণের মধ্যে ক্লোরাইড এবং ব্রোমাইড দুইটা আয়ন ছিল, তাদের ঘনমাত্রা ছিল যথাক্রমে 0.098 এবং 0.1 মোলার। আমাদের টার্গেট হচ্ছে এখানে ব্রোমাইড আয়নটাকে ক্লোরাইড থেকে সেপারেট করা যতটুকু পসিবল। টার্গেটটা কি ছিল করার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে দ্রবণের মধ্যে সিলভার আয়ন যোগ করছি। যেহেতু এখানে সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা কম, তো শুরুতে সিলভার ব্রোমাইড অধক্ষিপ্ত হবে, সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হবে না। আমি যদি সিলভারের ঘনমাত্রা বাড়াইতে বাড়াইতে সর্বোচ্চ পর্যায়ে চলে যাই, সেই সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে কিন্তু ক্লোরাইডেরও অধক্ষেপ উৎপন্ন হবে। সো আমাদের টার্গেট ওই পর্যায়ে যে থেমে যাওয়া, এবং প্রশ্নটাই হচ্ছে পর্যায়টা কোনটা বের করা, অর্থাৎ সিলভার আয়নের ঘনমাত্রা ওই ম্যাক্সিমাম পর্যায়ে গেলে কত হয়। সো এটার জন্য প্রথমে আমরা হচ্ছে একটা মিনিমাম ঘনমাত্রা খুঁজে বের করছি, যে কোন পর্যায় থেকে অধক্ষেপণ শুরু হবে। সো অধক্ষেপণ শুরু হবে আমরা বের করছি যে যখন KIP অফ সিলভার ব্রোমাইড ইজ গ্রেটার দেন KSP অফ সিলভার ব্রোমাইড, এটা যখন হবে তখন অধক্ষেপণ শুরু হবে। সো আমরা বের করছি, এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু বের করতে বলা হয় না, কিন্তু প্রশ্নে চাইও না, সেটা তুমি না বের করলেও পারো। প্রশ্ন হইতেছে এটা আসলে, ওকে, কোন পর্যায়ে গিয়ে থেমে যেতে হবে। যেই পর্যায়ে গিয়ে সিলভার ক্লোরাইডের জন্য দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে, তারপরে সিলভার যোগ করা যাবে না, কারণ এর পরে সিলভার যদি আমরা যোগ করি, এর পরে সিলভার যোগ করলে সেটা ক্লোরাইডের অধক্ষেপ ফেলবে। সো দ্যাটস ওয়াই আমরা সর্বোচ্চ যেতে পারবো যে যেখানে KIP অফ সিলভার ক্লোরাইড ইজ ইকুয়াল টু KSP অফ সিলভার ক্লোরাইড। সুতরাং এখানে আমি মানটান বসাইতে আমি পাইলাম যে আমি সর্বোচ্চ এখানে সিলভার আয়নের ঘনমাত্রা রাখতে পারবো 10 টু দি পাওয়ার -9 মোলার। এর চেয়ে বেশি সিলভার আয়নের ঘনমাত্রা এখানে রাখা যাবে না। তাতে করে কি হবে, তাতে করে ক্লোরাইডও এখানে আলাদা হওয়া শুরু করবে। ওকে, এখন তাহলে আমরা একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিব। সেই হোমওয়ার্কটা যাওয়ার আগে আমি তোমাদের কমেন্ট বক্সটা দেখে নিই, আমাকে একটু বলে দাও যে তোমরা বুঝছো কিনা জিনিসটা। ওকে, আচ্ছা আচ্ছা, আমি ওকে, আমি আবার বলতেছি তোমাদেরকে। প্রশ্নটা শুরু হয়েছিল কোথা থেকে? ওকে, একটা দ্রবণ ছিল, যে দ্রবণের মধ্যে ছিল ব্রোমাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন, তাদের ঘনমাত্রা ছিল যথাক্রমে 0.1 মোলার, 0.098 মোলার। আমি যদি এখানে সিলভার আয়ন যোগ করি, যেহেতু সিলভার ব্রোমাইডের দ্রাব্যতা কম, তাই এখানে শুরুতে সিলভার ব্রোমাইড অধক্ষিপ্ত হবে, এখানে সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হবে না। কিন্তু এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে পারবে না। আমি সিলভার আয়ন যোগ করলে এমন একটা মোমেন্ট আসবে যখন সিলভার আয়ন এতটাই বেশি যে তখন সিলভার ক্লোরাইডও অধক্ষিপ্ত হবে, কারণ তখন সিলভার ক্লোরাইডেরও KIP এর মানটা বেড়ে যাবে। সো আমাকে বলতে হবে ম্যাক্সিমাম পর্যায়টা কতটুকু, যেই পর্যন্ত আমি সিলভার আমি যোগ করতে পারবো, যাতে করে শুধুমাত্র সিলভার ব্রোমাইড অধক্ষিপ্ত হয়, সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত না হয়। সো এই পর্যায়টা হচ্ছে সেই পর্যায়ে যেই সময় এই দ্রবণটা সিলভার ক্লোরাইডের জন্য সম্পৃক্ত, রাইট? কারণ সিলভার ক্লোরাইডের পরে আমি যদি আরো সিলভার যোগ করি, তখন ব্রোমাইড তো অধক্ষিপ্ত হচ্ছিল, সাথে সাথে সিলভার ক্লোরাইডেরও অধক্ষেপ করা শুরু হবে। সো ওইটা আমি করতে দিতে পারি না। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম, আমরা হচ্ছে দেখাইলাম যে আমি সর্বোচ্চ সেই পর্যন্ত যোগ করতে পারবো সিলভার, যেই পর্যায়ে গিয়ে KIP এর মানটা সিলভার ক্লোরাইডের KSP সমান হয়ে যাচ্ছে। এরপরে আমি আর সিলভার যোগ করতে পারবো না, কারণ এরপরেও যদি আমি সিলভার যোগ করি, তাহলে এখন সিলভার ব্রোমাইডের সাথে সাথে সিলভার ক্লোরাইডেরও অধক্ষেপ উৎপন্ন হবে। সো আমি যদি এখানে মানগুলো বসাই দিই, যে সিলভার ক্লোরাইডের ম্যাক্সিমাম ঘনমাত্রা আমাকে বের করতে হবে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, এটা দেওয়া আছে 0.1 মোলার, এবং আমরা মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 10 টু দি পাওয়ার -9 মোলার। এটা হচ্ছে সিলভার আয়নের সর্বোচ্চ ঘনমাত্রা, এরপরে আমরা এফোর্ড করতে পারবো না। ওকে, তো আশা করি আমি বুঝাতে পারলাম। তোমরা আবার একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দাও তো ভাইয়া। ওকে, তোমাদের কিন্তু এই টাইপের প্রবলেমটা মানে মোটামুটি যদি হার্ড প্রশ্ন আসে, তাহলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ তোমাদের বইয়ের মধ্যে আমি প্রায়শই দেখছি যেখানে সিলভার আয়নের জায়গায় হাইড্রোজেন আয়ন দিয়ে প্রশ্নটা করা থাকে। ওকে, সো ওই টাইপের প্রবলেমগুলো বোঝার জন্য কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ
এটা মোটামুটি এই লেভেলের যে প্রবলেমগুলো তার মধ্যে বেসিক পর্যায়ে বলা যায়, কারণ এখানে অনেক কমপ্লিকেশনস অ্যাড করা যায়। যেমন ধরো যদি এখানে হাইড্রোজেন আয়ন ইনভলভ থাকে তখন এখানে পিএইচ এর একটা ব্যাপার চলে আসে, সেই পিএইচ এর ব্যাপার আসলে সেখানে অ্যাসিড বা বেজের ঘনমাত্রার কথা চলে আসে, কারণ যদি অ্যাসিড বা ক্ষারগুলো দুর্বল অ্যাসিড বা ক্ষার হয় তখন তাদের বিয়োজনটাও এখানে ইনভলভ। যেহেতু ভাই এখন রাসায়নিক পরিবর্তন পড়াই নেই তোমাদেরকে, তাই আমি ওই কমপ্লিকেশনে যাচ্ছি না, এটা আমি নেক্সট চ্যাপ্টারে যাবো ইনশাল্লাহ। আমি যদি হয় আমি এক্সটেন্ডেড ক্লাস এটা সলভ করবো, নাহলে তোমাদেরকে এটা পরীক্ষা করতে দিব, ঠিক আছে? সো এটা মাথায় রাখো যে ওই টাইপের প্রবলেম আসতেছে, বাট এটা হচ্ছে এই যে হাই ক্যাটাগরি যে প্রবলেম তার মধ্যে এলিমেন্টারি জিনিসটা মনে করতে পারো এইটা, কিন্তু এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মানে কঠিন জিনিসটা কঠিন। আমি কিন্তু আমরা যখন ক্লাস নেওয়া শুরু করছি তখন কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি যে কেমিস্ট্রি জিনিসটা কিন্তু এমন না যে গুলায় খাওয়াই দিলাম আর তোমরা খেয়ে ফেললাম, জিনিসটা এরকম না। এটা বুঝতে হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এ আনতে হবে, সময় দিতে হবে। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে সময় দিতে হবে, তোমাকে চিন্তা করতে হবে। সময় দেওয়া মানে কিন্তু এইটা না যে তুমি একই জিনিস 5 বার পড়ে তুমি 5 ঘন্টা সময় নষ্ট করলা, এটা মানে সময় দেওয়া না। সময় দেওয়া মানে হচ্ছে তুমি চিন্তা করবা কেন হইলো, এটা নিয়ে ভাববা, তুমি ইন্টারনেট সার্চ করবা, গুগল করবা, তারপর তুমি নিজে একটা প্রবলেম সলভ করবা, বই ঘাটবা, এই সব হচ্ছে সময় দেওয়া। একই জিনিস বারবার পড়া মানে কিন্তু সময় দেওয়া না। তোমার মনে হইতে পারে ভাই আমি দিনে 15 ঘন্টা পড়াশোনা করি, তাহলে আমি এরকম প্রবলেম সলভ করতে পারি না কেন? আমি হইতেছে দিন 3 ঘন্টা পড়াশোনা করি ভাই, ঠিক আছে? সো এটা মানে হচ্ছে তোমার 3 ঘন্টা যেটা করার কথা তুমি সেই 3 ঘন্টাটা 5 বার করছো, এটা কিন্তু লার্নিং না। ওকে, লার্নিং মানে হচ্ছে তোমার নতুন জিনিস এক্সপ্লোর করতে হবে, কঠিন জিনিসটাকে সহজ বানায় তোমার নিজের বুঝতে হবে। এটা তোমার মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে, এটা আমি তোমার কিছু বলতে পারবো না, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মেন্টাল সেটআপ হচ্ছে আলাদা। এক একটা জিনিসের এক একটা স্টুডেন্টের ন্যাচারাল টেন্ডেন্সি বা ন্যাচারাল যে স্ট্রেংথ প্রত্যেকটা জায়গা থেকে আলাদা। আমি যেটা তোমাদেরকে করতে পারবো, আমি হচ্ছে তোমাদেরকে একটা উপায় বাতলাই দিতে পারবো যে হয়তোবা তুমি এই অ্যাঙ্গেলে চিন্তা করতে পারতা, কিন্তু তোমার আরো 5 ঘন্টা বেশি টাইম লাগতো, তোমার আরো 2 দিন বেশি টাইম লাগতো। সেই টাইমটা আমি তোমার এখানে রিডিউস করে দিলাম। কেন করে দিলাম? যাতে করে তুমি এই জিনিসটা গ্রাস্প করে তুমি এটাকে ব্যবহার করে তখন অ্যাপ্লিকেটিভ পর্যায়ে চলে যেতে পারো। অর্থাৎ যেই জিনিসটা আলটিমেটলি তোমার 5 মাসে অ্যাচিভ করা দরকার কথা ছিল, সেটা তুমি এখন 1 মাসে অ্যাচিভ করতে পারবা। সো এটা মনে রেখো কিন্তু যে ভাইয়ার ক্লাস করতেছি এর মানে কিন্তু যে সবকিছু একদম গুলায় ভাইয়া খাওয়াই দিতেছি, জিনিসটা কিন্তু এরকম না। আমার কাজ তোমাকে গুলায় খাওয়াই দেওয়া না, কারণ আমি একজন টিচার, আমি তোমাকে টিচ করতেছি, তোমাকে আমি কোচ করতেছি না। ওকে, মানে এটা হচ্ছে ওই যে ক্রিকেটের কোচ এবং টিচিং এর মধ্যে আসলে মূল পার্থক্যটা। আমি তোমাকে রাস্তাটা দেখাই দিব, জিনিসটা কঠিন নাকি সহজ সেই সম্পর্কে তোমাকে আমি রিয়েলাইজেশন দিয়ে দিব। এটা যদি আমি না করি তাহলে তোমার বুঝতে বুঝতে টাইম চলে যাবে জিনিসটা কি কঠিন নাকি সোজা। যদি জিনিসটা তোমার কাছে কঠিন লাগে, এটা কেন কঠিন লাগতেছে তুমি বলো, নাকি জিনিসটাই কঠিন এই জন্য কঠিন লাগতেছে, এই জিনিসটা হইতেছে মানে আমি তোমাকে বলে দিতে পারবো যে কোনটা সহজ কোনটা কঠিন। এখন তার মানে তোমার এভাবে মেন্টাল সেট নিতে হবে যে যেই জিনিসটা কঠিন সেই জিনিসটার জন্য তোমাকে ওভাবেই চিন্তা করতে হবে, যে জিনিসটা সহজ সেটার জন্য তোমাকে ওভাবেই চিন্তা করতে হবে। কিন্তু একটা কমন গ্রাউন্ড আছে, যে কোনো একটা প্রবলেম সলভ করার আগে একদম সিম্পল কথা হচ্ছে থিঙ্ক সিম্পল, থিঙ্ক ইজি। ওকে, তুমি যা জানো যে বেসিকটা তোমার আছে, সে বেসিক থেকে তুমি শুরু করো ভাইয়া, প্রবলেমটা ইনশাল্লাহ যত কঠিনই হোক না কেন, যত বেশি টাইমই লাগুক না কেন, তুমি সলভ করতে পারবা। আমি ভাইয়া নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, ওজনীকরণ যে বিক্রিয়াটা আছে তোমাদের সিলেবাসে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমার কাছে এত সোর্স ছিল, টেকনিক স্কুল তখন টেকনিক স্কুল তখন ছিলই না লিটারেলি, তারপর হচ্ছে অন্যরকম পাঠশালা তখন এত রিচ না, আমি খান একাডেমি থেকে পড়তাম এবং ওখানে এই লেভেলের প্রবলেমের কোনো সলভ তখন ছিল না, মানে তখন টেকনিক খান একাডেমিও তখন মোটামুটি চলতেছে। সো ওই সময় যেটা হয়েছিল ভাইয়া, আমি একটা প্রবলেম পড়ছিলাম ওজনীকরণ বিক্রিয়া নিয়ে। আমার প্রশ্ন ছিল যে ওজনীকরণের একটা ইন্টারমিডিয়েট পাওয়া যায় মোলোজোনাইট, বড় হলে জানবা আর কি। আমি ওই সময় একটু মানে ঘাটাঘাটি করে পড়ছিলাম। সো ওই মোলোজোনাইট কেন মানে শুরুতেই ভেঙে যায়, কেনটা পরে ভাঙে না, এই জিনিসটা একটা বিশাল একটা প্রশ্ন ছিল আমার। ওই প্রশ্নের উত্তরটা আমি 3 বছর ঘাটায় বের করছি। ওকে, 3 বছর। এটা কিন্তু এরকম না যে একটা ক্লাসের মধ্যে ভাইয়া আমাকে সমাধান করে দিল, ওটা কোনো ভাইয়া আমাকে কোনো সমাধান করে দিতে পারে নাই, ওটা আমি নিজে নিজে বের করছি। বিভিন্ন বই ঘাটাঘাটি করছি, বিভিন্ন জার্নাল ঘাটাঘাটি করছি, এগুলো করে করে আমার বের করতে হচ্ছে। তো এটা মাথায় রাখবো ভাইয়া যে প্রবলেম যখন একটা ফেস করতেছো তুমি, এর মানে এই না যে ইমিডিয়েট ফিউচারে তুমি এটা সমাধান পেয়ে যাবা। এটা সমাধান যে তুমি কবে পাবা আনসার্টেন, বাট দ্যাট জার্নি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ওই প্রবলেমটা সমাধান করতে যে তুমি দেখবা যে অনেক কিছু তুমি জানতেছো। ওকে, সো এইভাবে কখনো ভাববা না যে জিনিসটা কঠিন লাগতেছে, আচ্ছা বাদ দিয়ে দিই, ছাইড়া দিই, গেলাম। আমি এখানে বেশ কয়েকটা কমেন্ট দেখছি, আমি এই জন্যই বলতেছি যে অনেকের কাছে কঠিন লাগতেছে, ছেড়ে দিলাম, যাক লাইভই তো, ছেড়ে দিই, কি আছে জীবনে। কিন্তু এটা তুমি এখন হয়তো করতে পারতেছো, হয়তো বা তোমার সামনে যে পরীক্ষা আসছে সেখানে এক্স্যাক্টলি এই প্রবলেমটা আসবেও না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ইভেনচুয়ালি তুমি যখন ভবিষ্যতে তোমার জীবনে যখন সামনে আগাবা, তখন এমন বহুত প্রবলেম আসবে ভাইয়া লাইফে, যে প্রবলেমগুলো তুমি স্কিপ করতে পারবা না। সো ওই যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা কিন্তু তোমার এখন থেকে করা উচিত, কারণ তুমি যথেষ্ট পরিমাণে বড় হইছো, কদিন পরে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা ইনশাল্লাহ। সো ইউনিভার্সিটিতে ভর্তি হলে কিন্তু তুমি একটা অ্যাডাল্ট হয়ে গেলা, রাইট? সো তখন তোমাকে অ্যাডাল্ট প্রবলেম ফেস করতে হবে, এবং সেই অ্যাডাল্ট প্রবলেম ফেস করাটাই মধ্যে আসলে আনন্দ, বা ফেস করাটার মধ্যে হিরোইজম। সো তুমি যদি তখন পালাই আসো জিনিসটা থেকে, এই অভ্যাসগুলো থেকে, তখন কিন্তু বিপদে পড়ে যাবা।
সো ভাইয়া ভালো, মানে আমি কিন্তু তোমাদেরকে বকা দিতেছি না, তোমাদেরকে নর্মালি বলতেছি যে প্রবলেম থেকে কখনো পিছপা হবে না। ওকে, প্রবলেম থেকে কখনো পিছপা হবে না, প্রবলেম আসবে, সমাধানও আসবে, টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। ওকে, জাস্ট ব্রেইনের খেলা, আর কিছু না, জাস্ট ব্রেইনের খেলা। ওকে, সো আচ্ছা, অনেক গল্প করলাম, তোমরা হচ্ছে আমাকে একটু বলে দাও যে তোমরা বুঝছো কিনা। ওকে 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 আচ্ছা, ওকে। সো যাই হোক, এখন আমরা মোটামুটি, আচ্ছা আমি আর কমেন্ট দেখতেছি না, আমরা হচ্ছে ওকে। সো এখন তাহলে আমরা একটা ছোট্ট একটা মানে হোমওয়ার্ক দিয়ে আমরা শেষ করব, এবং এটা তোমাদের এতক্ষণ জ্ঞান দেওয়ার কারণ হচ্ছে এটাই, কারণ তোমাদের ঘুম আরাম করে দিতে পারে। ওকে, প্রবলেমটা হচ্ছে একটু খেয়াল করো যে এখানে আমরা দেখতেছি যে 10 টু দি পাওয়ার -9 মোলার এরপরে সিলভার আয়ন যোগ করা যাবে না। কেন যোগ করা যাবে না? এখানে কি ব্রোমাইড শেষ? না, ব্রোমাইড কিন্তু আছে, কিন্তু আমরা এরপরে যোগ করতে পারবো না, কারণ তখন ব্রোমাইডেরও অদক্ষেপ পড়বে, ক্লোরাইডেরও অদক্ষেপ পড়বে, তার মানে দুইটা একসাথে অদক্ষেপ পড়লে তো পৃথকীকরণ হইল না। সো তার মানে আমরা জানি যে 10 টু দি পাওয়ার -9 মোলারের যে সিলভার যোগ করা যাবে না, কারণ এখানে ব্রোমাইড আছে, কিন্তু সেগুলোকে আলাদা করা যাবে না। সো প্রশ্ন হইতেছে যে কত পার্সেন্ট ব্রোমাইড পৃথক করা যাবে না? ওকে, একটা সিম্পল একটা লাইন, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে একটু মাথা খাটাইতে হবে আর কি। ওকে, তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি আমরা আজকের ক্লাসে এক্সটেন্ডেড কিছু প্রবলেম করলাম, এবং আমাদের আগের যে লেকচারগুলো ছিল সেগুলোর প্রবলেম কিন্তু ভুলে গেলে হবে না, সব মিলে ঝিলে হচ্ছে আজকের ক্লাসটা। সো আমরা গুণগত রসায়ন মোটামুটি শেষ করে ফেলছি, যত প্রকারের প্রবলেম হইতে পারতো মোটামুটি সবগুলো আমরা আলোচনা করছি। আরো যে 1-2 প্রকারের আছে সেগুলো আমরা অবশ্যই মডেল টেস্টে গিয়ে দেখতে পারবো, পরীক্ষায় গিয়ে দেখবা যে আরেকটু কিছু এলিয়েন ক্রিয়েচারের কিছু অঙ্ক আসতেছে, বাট এখানে ব্যালেন্স থাকবে আর কি। মানে এমন না যে তুমি ওই এলিয়েন ক্রিয়েচারের অঙ্ক না পারলে তুমি ফেল করবা, না এরকম না, তুমি পাস করবা, বাট তুমি কতটুকু এক্সটেন্ডেড পর্যায়ে চিন্তা করতে পারো সেটার সাথে তোমাকে পার্থক্য করার জন্যই ওই প্রবলেমগুলো দেওয়া হবে। সো মোটামুটি আমাদের ক্লাস, এক্সটেন্ডেড ক্লাস এবং পরীক্ষা, এইগুলা মিলাই আমাদের ওভারঅল একটা চ্যাপ্টারের প্রবলেমগুলো আমরা করে ফেলবো। সো সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।